হ্যালো এভরিওয়ান, লার্ন এন্ড গ্রো চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই প্রযোজক ক্রিয়া বলতে আমরা কি বুঝি আসলে? মানে যেমন ছবিতে বা যেমন সিনেমাতে কোন ডিরেক্টর নিজে সে কাজ করে না, কিন্তু অন্যকে দিয়ে সে কাজ করিয়ে নেয়। এই যে বিষয়টা, মানে সে নিজে কোনো কাজ করলো না, কিন্তু অন্যকে দিয়ে কাজটি সে করিয়ে নিচ্ছে, এই বিষয়টাই হচ্ছে পজিটিভ ভার্ব বা বাংলাতে প্রযোজক ক্রিয়া। ওকে, তো আমরা একটু দেখি মূলত পজিটিভ ভার্ব পাঁচটা: লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। তো এইখানে লেট, মেক, হেল্প এই তিনটা আমরা আগে মনে রাখবো, কারণ এই তিনটা আমরা মনে রাখবো একভাবে, আর এই যে বাকি দুটো আছে হ্যাভ আর গেট, এই দুইটা মনে রাখবো আমরা একটু অন্যভাবে। সো প্রথমে তাহলে লেট। সো লেট দ্বারা আসলে কি বোঝায়? লেট দ্বারা বোঝায় মানে কোনো কিছু করতে দেওয়ার অনুমতি দেওয়া বা পারমিশন দেওয়া। এই লেটের ক্ষেত্রে অবশ্যই কি বসে? লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে। নট অনলি লেট বাট অলসো লেট, মেক, হেল্প এই তিনটা পজিটিভ ভার্বের পরে অবশ্যই কি হয়? ভার্বের বেস ফর্ম বসে বা ভার্বের প্রথম ফর্মটা বসে। তো আমরা চলুন এক্সাম্পল দেখি লেট দিয়ে। আই লেট হিম গো আউট। সো দেখেন এখানে লেট আর গো, এইখানে লেটটা হচ্ছে পজিটিভ ভার্ব, আর এখানে গোটা হচ্ছে কি? গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ যখন লেট থাকবে অবশ্যই সেই সেন্টেন্সের যে ভার্ব সেটা ভার্বের বেস ফর্ম হবে। তারপরে মেক। এই মেক যে পজিটিভ ভার্ব আছে, এই মেক দ্বারা বোঝায় হচ্ছে কাউকে কোনো কিছু জোর করে করানোর অর্থে। অর্থাৎ আমি কাউকে দিয়ে রাজি না করিয়ে তাকে হচ্ছে জোর করিয়ে বা মানে কারোর উপর চাপিয়ে দিয়ে যে কাজটা করা হয়, তো এই বিষয়টা হচ্ছে মেক বোঝায়। ওকে, তাহলে দেখুন এখানে তো মেকের ক্ষেত্রে সেম ভাবে কি হয়? মেকের পরে ভার্বের প্রথম ফর্মটা বসে। ইউ মেক মি ক্রাই এভরিডে। অর্থাৎ এখানে মেক হচ্ছে পজিটিভ ভার্ব, মানে তুমি আমাকে প্রতিদিন কাঁদাও। এর আক্ষরিক অর্থ হচ্ছে তুমি আমাকে প্রতিদিন কাঁদাও। তাহলে এখানে আমরা যদি আবার একটু এক্সাম্পল গুলো দেখি, আই লেট হিম গো আউট। ওকে, তো লেটের ক্ষেত্রে কি হয়েছে এখানে? তো আমরা বলছি যে লেট ইউজ করা হয় কাউকে কোনো কিছু পারমিশন দেওয়ার অর্থে। তাহলে দেখেন এখানে এই সেন্টেন্সের আই লেট হিম গো আউট এর আক্ষরিক অর্থটা কি? আক্ষরিক অর্থটা হচ্ছে আমি তাকে বাইরে যেতে দিলাম, মানে আমি তাকে বাইরে যেতে পারমিশন দিলাম। ওকে, তাহলে সেই ক্ষেত্রে বা সেই জন্য কিন্তু এখানে লেট বসেছে। অর্থাৎ এবং লেটের পরে কি বসছে? লেটের পরে এই গো, যেহেতু গো হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম, সেহেতু এখানে ভার্ব হিসেবে এখানে গো বসছে। তারপরে আমরা বললাম যে মেকের ক্ষেত্রে কি হয়? মেকের ক্ষেত্রে কাউকে মানে কোনো কিছু জোর করে করানো, জোর করে কোনো কিছু চাপায়ে দেওয়া বা কাউকে বিরক্ত করা। হ্যাঁ, তো বিরক্ত করে কোনো কিছু কাজ করে নেওয়া, এই যে বিষয়গুলো, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে মেক বসে। তাহলে ইউ মেক মি ক্রাই এভরিডে, তাহলে এই এক্সাম্পলটার আক্ষরিক অর্থ কি? আক্ষরিক অর্থ হচ্ছে তুমি আমাকে প্রতিদিন কাঁদিয়ে থাকো, মানে আমাকে কাঁদাচ্ছে। ঠিক আছে, কাঁদাচ্ছে কে? কাঁদাচ্ছে অন্যজন, মানে আমি অন্য কারোর দ্বারা আমি ইনফ্লুয়েন্স হচ্ছি। এই যে বিষয়টা, মানে আমি কান্না করতেছি কিন্তু কাঁদাচ্ছে আমাকে অন্য কেউ, এই বিষয়টাই হচ্ছে কি? একটা পজিটিভ ভার্ব। এবং এখানে যেহেতু কান্নাটা জোর করে হচ্ছে, সেহেতু এখানে আমরা সেই হিসেবে মেক ইউজ করেছি। তাহলে এখানে দেখুন, এখানে এ একটা সাবজেক্ট, এ একটা সাবজেক্ট, তাই না? আবার এ একটা ভার্ব, এ একটা ভার্ব। ওকে, তাহলে দেখুন এখানে ইউ আর মি, অর্থাৎ এখানে ইউ মেক মানে তুমি সেটা জোর করে করতেছো। কাকে বা কার উপর? আমার উপর। মানে তুমি আমাকে কাঁদাচ্ছে হচ্ছে আমাকে, মিকে, আর কাঁদাচ্ছে কে? অন্যজন, বা কাঁদাচ্ছে অন্য এক ব্যক্তি, যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখছি কি? ইউ। তাহলে এখানে ইউ মেক মি মানে তুমি আমাকে কাঁদাও। এখানে কাঁদাচ্ছে আমাকে, কিন্তু কাঁদাচ্ছে অন্য কেউ, এই বিষয়টাই হচ্ছে কি? পজিটিভ ভার্ব। এবং এখানে মেক বসাইছি এই জন্য, কারণ এখানে মেকটা হচ্ছে জোর করে করানো হচ্ছে বিধায়, সেহেতু এখানে মেক বসানো হয়েছে। তারপরে আই হেল্প ইউ টু লার্ন ইংলিশ। তো হেল্পের ক্ষেত্রে দুইটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, যে হেল্পের পরেও ভার্বের বেস ফর্ম বসে, এবং হেল্পের পরে আবার টু প্লাস ভার্ব ওয়ানও বসতে পারে। অর্থাৎ লেট, মেক, হেল্প এই সবসময় তারপরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু হেল্পের ক্ষেত্রে মাঝে মধ্যে কি বসে? টু প্লাস ভার্ব ওয়ানও আমরা বসাইতে পারি। মানে হেল্পের পরে টু প্লাস ভার্ব ওয়ানও আমরা
নির্দ্বিধায় বসাইতে পারবো। তো দেখুন এখানে আমি দুইটা এক্সাম্পল লিখেছি হেল্প দিয়ে, যে আই হেল্প ইউ টু লার্ন ইংলিশ, মানে আমি তাকে সাহায্য করি, মানে আমি আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, তাহলে আমি তাকে সাহায্য করি কিসের জন্য? টু লার্ন ইংলিশ, তাকে ইংরেজি শেখানোর জন্য। ওকে, তাহলে এখানে এই ইংলিশ শিখতেছে হচ্ছে কে? ইংলিশ শিখতেছে হচ্ছে এই ইউ, মানে তাকে, বা মানে এখানে ইংলিশ শিখতেছে অন্য কেউ, কিন্তু শেখাচ্ছে কে? শেখাচ্ছে হচ্ছে আমি। এই যে বিষয়টা, ঠিক আছে। আর আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে হেল্পের বিষয়টা, হেল্প হচ্ছে মূলত, হেল্পকে পজিটিভ ভার্ব বলা হয় ওকে, কিন্তু হেল্পকে মূলত মিডিয়াম পজিটিভ বা সেমি পজিটিভ বলা হয়, কারণ এটা মানে স্ট্রং কোনো পজিটিভ ভার্ব না। তারপরে হি হেল্পড মি ক্যারি দ্য ব্যাগ, দেখুন এখানে আমি হেল্পের পরে টু প্লাস ভার্বের এই সেন্টেন্সটাতে ইউজ করেছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করেছি, তাই না? আবার এখানে আমি এই সেম যে পজিটিভ ভার্ব হেল্প, এই হেল্পের ক্ষেত্রে আমরা আবার ইউজ করলাম এখানে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম ইউজ করছি। এখানে কিন্তু কোনো কি আছে? টু আছে কি? না, কারণ এখানে আমরা টু ছাড়াও এটা আমরা লিখতে পারি খুব সহজভাবে, অর্থাৎ টু বাদ দিয়েও আমরা শুধুমাত্র ভার্বের বেস ফর্ম দিয়েও আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। আর একটা বিষয় মাথায় রাখবেন সবসময়, যদি এইখানে যদি ভার্বের যদি কোনো ফর্ম চেঞ্জ হয়, যে এখানে হেল্প থাকতে পারে, মানে এটা প্রেজেন্ট হইতে পারে, পাস্ট হইতে পারে, এটা কোনো ম্যাটার না। ওকে, অর্থাৎ এইখানে অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্বটা এখানে বসবে, যেটা পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বের ফর্ম চেঞ্জ হইতে পারে, কিন্তু এই চেঞ্জের জন্য কিন্তু এইখানে চেঞ্জ হবে না, অর্থাৎ এই ভার্বের এই বেস ফর্মটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে এই ছিল মূলত লেট, মেক, হেল্প, এই তিনটা বিষয়, অর্থাৎ এই তিনটার ক্ষেত্রে কি বসে? এই তিনটার পরে ভার্বের বেস ফর্ম বসে, এবং হেল্পের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। ওকে, এখন আমরা দেখব হ্যাভ আর গেট পজিটিভ ভার্ব সম্পর্কে। তো এখানে হ্যাভ আর গেট, ওকে, এখানে হ্যাভ যে পজিটিভ ভার্বটা আছে, এইটা কাজ করে মূলত হচ্ছে কাউকে কোনো কাজের দায়িত্ব দিয়ে যে কাজটা করিয়ে নেওয়া, এই ক্ষেত্রে আমরা হ্যাভ পজিটিভ ভার্ব ইউজ করে থাকি। ওকে, আর এইখানে গেট আমরা তখন ইউজ করি যখন কাউকে দিয়ে রাজি করিয়ে কোনো কিছু করা। ওকে, অর্থাৎ আমরা হ্যাভ পজিটিভ ভার্ব ইউজ করব হচ্ছে কোথায়? যখন আমরা কাউকে কোনো কিছুর কাজের দায়িত্ব দিয়ে করাবো, সেটা বা রেসপন্সিবিলিটি দিয়ে করাবো তখন। আর গেট ইউজ করবো কখন? যখন হচ্ছে কাউকে আমি কাজ করানোর জন্য রাজি করিয়ে নিব, এই ক্ষেত্রে আমরা গেট ইউজ করি। ওকে, তাহলে আরেকটা বিষয় আমরা খেয়াল করি, এই হ্যাভ, গেট, এই দুইটা পজিটিভ ভার্বের পরে যখন কোন বস্তুবাচক সাবজেক্ট থাকে, আবারও বলি, হ্যাভ এবং গেটের পরে যখন বস্তুবাচক সাবজেক্ট থাকে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। এক্সাম্পলের সাহায্যে আমরা আরো বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করে। আই হ্যাভ দ্য অফিস ক্লিনড, অর্থাৎ এটার বাংলা কি? বাংলা হচ্ছে আমি অফিস পরিষ্কার করাই। তাহলে অফিসটা পরিষ্কার করে কে? করে কিন্তু অন্যজন, আমি করিয়ে নিচ্ছি। ওকে, তাহলে দেখেন এখানে হ্যাভ আছে, তাই না? তাহলে এখানে হ্যাভটা হচ্ছে কি? একটা পজিটিভ ভার্ব অবশ্যই। কেন? কারণ দেখেন এখানে এই হ্যাভের পরে কি আছে? দা অফিস, অর্থাৎ হ্যাভের পরে একটা বস্তুবাচক, একটা কি আছে? বস্তুবাচক সাবজেক্ট আছে কিন্তু এখানে। আর এখানে বস্তুবাচক সাবজেক্ট থাকার জন্যই এই বস্তুবাচক সাবজেক্টের পরে এই যে ক্লিন ভার্বটা, ক্লিন ভার্বের কি করছে? থার্ড ফর্ম করছে, মানে ভিতরি ফর্ম করছে। অর্থাৎ আমি অফিস পরিষ্কার করাই, এখানে করতেছে অন্য কেউ, কিন্তু এখানে আমি তাকে অ্যাসাইন করতেছি, বা আমি তাকে হচ্ছে দায়িত্ব দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি। তারপর আরেকটা এক্সাম্পল দেখি গেট দিয়ে। আই গেট দ্য স্টোরি রিটেন, অর্থাৎ আমি গল্পটি লিখাই, গল্পটি লিখতেছে অন্য কেউ, আমি লিখিয়ে নিচ্ছি অন্য কাউরে দিয়ে। তাহলে দেখুন সেম ভাবে আমরা স্ট্রাকচার কি জানি, যে হ্যাভ গেটের পরে যদি কোনো বস্তুবাচক সাবজেক্ট থাকে, তাহলে তার যে ভার্ব থাকে, তারপরে ভার্ব থাকে যেটা, সেটা কি হয়? ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে দেখুন এই যে গেট একটা পজিটিভ ভার্ব। কেন? কারণ তারপরে কি আছে? দ্য স্টোরি রিটেন, অর্থাৎ দ্য স্টোরি হচ্ছে কি? বস্তুবাচক, মানে স্টোরি তো কোনো মানে জীবন্ত কিছু না, তাই না? তাহলে স্টোরি হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট, তারপরে অবশ্যই কি হবে? ভার্বের থার্ড ফর্ম বসবে। যেহেতু এখানে রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, তাহলে এখানে কি বসছে? বসছে রিটেন। অর্থাৎ আমি তাকে দিয়ে, বা আমি হচ্ছে গল্পটা লিখাই কাউকে দিয়ে, গল্পটি লিখে হচ্ছে অন্য কেউ, আমি তাকে কি করছি? আমি তাকে স্বীকার করিয়ে, বা তাকে হচ্ছে আমি তাকে রাজি করিয়ে তাকে আমি গল্পটি লেখার জন্য নিয়ে আসছি। তো আমি তাকে দিয়ে লিখে নিলাম, এই বিষয়টা হচ্ছে এখানে
গেট হিসেবে আমরা পজিটিভ ভার্ব ইউজ করেছি। তো এই হচ্ছে মূলত হ্যাভ আর গেট। বস্তুবাচক সাবজেক্টের ক্ষেত্রে আমরা এইভাবে হ্যাভ আর গেট ইউজ করতে পারি অ্যাজ এ পজিটিভ ভার্ব। এর আগের যে পার্টে দেখলাম যে যখন হ্যাভ এর পরে বস্তুবাচক সাবজেক্ট থাকে তখন ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ সেটা প্যাসিভ হয়। ওকে, হ্যাভ আর গেটের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ পজিটিভটা খেয়াল করতে হবে। লেট, মেক, হেল্প এই তিনটার ক্ষেত্রে কোনো অ্যাক্টিভ বা প্যাসিভ কোনো ভেরিফাই মানে দরকার নাই যে সেটা অ্যাক্টিভ না প্যাসিভ, ওইটা সরাসরি রুলস ফলো করলে সেটা হয়ে যাবে। কিন্তু এই হ্যাভ আর গেটের ক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ওকে, তাহলে এই হ্যাভ এবং গেটের পরে যখন ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে তখন ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু গেটের ক্ষেত্রে গেটের পরে যখন ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে তারপরে টু প্লাস V1 হয়, এটাই ডিফারেন্স। তো দেখুন এখানে আমি এক্সাম্পল লিখেছি, আই হ্যাভ অ্যাসিস্ট্যান্ট ডু অল মাই ওয়ার্ক। তাহলে এখানে দেখেন এই হ্যাভ অ্যাসিস্ট্যান্ট, তাহলে এখানে অ্যাসিস্ট্যান্টটা কে বা অ্যাসিস্ট্যান্ট আসলে মানুষ। ওকে, তাহলে এখানে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন মানুষ বা ব্যক্তি। তাহলে এখানে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন ব্যক্তি। ব্যক্তি হওয়ার জন্য যেহেতু হ্যাভ একটা পজিটিভ ভার্ব, হ্যাভ এর পরে আছে ব্যক্তিবাচক সাবজেক্ট, সেহেতু এই ব্যক্তিবাচক সাবজেক্টের পরে যে ভার্বটা বলবে সেটা হবে তার বেস ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম। সেই জন্য এখানে কি পড়ছে, সেই জন্য এখানে ডু পড়ছে, অর্থাৎ ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম। তারপরে লিখেছি আই হ্যাড রাহুল ড্র দ্য পিকচার। আমি একটু আগেই বললাম যে প্রথম সাবজেক্টের পরে যখন ভার্ব আসে, পজিটিভ ভার্ব আসে, এই ভার্বের যদি ফর্ম চেঞ্জও হয়, অর্থাৎ এখানে দেখেন আই হ্যাভ আছে আর এখানে আমি ইউজ করছি হ্যাড, অর্থাৎ এটা ছিল প্রেজেন্টে, এটা আমি লিখছি পাস্টে, তাই না? তাহলে এখানে পাস্ট লেখার পরেও কিন্তু এই যে ব্যক্তিবাচক সাবজেক্টের পরে যে ভার্ব আছে এটা কখনোই চেঞ্জ হয়নি, এটা হবেও না, অর্থাৎ চেঞ্জ অসম্ভব। এইখানে চেঞ্জ হইতে পারে, অর্থাৎ প্রথম সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এবং যেটা আমরা বলি পজিটিভ ভার্ব, তারপরে ব্যক্তিবাচক সাবজেক্ট বসে এবং তারপরের যে ভার্ব থাকে সেটা সবসময় ভার্বের এখানে বেস ফর্মই হবে। অর্থাৎ এইটা পাস্ট হলে যে এটা পাস্ট হবে বিষয়টা এমন না, এটা পাস্ট হলেও এটাই তার নিজস্ব রূপ সে সবসময় বজায় রাখবে, এটা আমরা অবশ্যই মনে রাখবো। ওকে, তারপরে কি আছে, আই গেট মাই অ্যাসিস্ট্যান্ট টু ডু অল মাই ওয়ার্ক। দেখেন আমি এই সেন্টেন্সটাকেই আমি হ্যাভ এর পরিবর্তে গেট লিখেছি, তাই না? মানে এখানে ডিফারেন্সটা কিন্তু শুধুমাত্র গেট। গেট দেওয়ার জন্য কি হয়েছে, গেট দেওয়ার জন্যই টু প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে। কেন বসেছে? কারণ আমরা জানি যে এখানে গেটের পরে যখন কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে তাহলে এখানে গেটের পরে কি আছে, গেটের পরে আছে হচ্ছে মাই অ্যাসিস্ট্যান্ট, মানে আই গেট মাই অ্যাসিস্ট্যান্ট টু ডু অল মাই ওয়ার্ক, মানে আমি আমার সহকারীকে দিয়ে আমি সকল কাজ করিয়ে নিই। ওকে, আমি আমার সহকারীকে দিয়ে সকল কাজ করাই। ওকে, তাহলে গেট এটা হয়েছে গেট, এটা হয়েছে ব্যক্তিবাচক সাবজেক্ট, আর তারপরে কি করছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এইভাবে আমরা হচ্ছে হ্যাভ এবং গেটের বিষয়টা খেয়াল রাখতে পারি। এবং হ্যাভ আর গেট এই ক্ষেত্রে কি হয়, অবশ্যই সেটা অ্যাক্টিভ হবে, এটা মাথায় রাখতে হবে। এই হ্যাভ আর গেটের ক্ষেত্রে অ্যাক্টিভ পজিটিভ হয়, আবার এটা কি হয় প্যাসিভ পজিটিভও হয়ে থাকে। আমি আগের যে পার্ট দেখালাম, অর্থাৎ ভার্বের যেটা থার্ড ফর্ম ইউজ করা হয়, অর্থাৎ এইখানে বস্তুবাচকের ক্ষেত্রে যে ভার্বের আমরা থার্ড ফর্ম ইউজ করেছিলাম তখন সেটা কি হয়, সেটা হচ্ছে আপনার প্যাসিভ পজিটিভ হয়ে যায়। তো এই ছিল মূলত লেট, মেক, হেল্প, হ্যাভ, গেটের ব্যবহার।